আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা ভারতীয় কৃষিতে জলসেচ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই অংশ থেকে মূল যে প্রশ্নটার সম্মুখীন আমরা হই, দেখে নিই প্রশ্নটা কি আছে। ভারতীয় কৃষির জলসেচ পদ্ধতিগুলি আলোচনা করো, বা প্রশ্নটা এইভাবেও আসে, ভারতীয় কৃষির জলসেচ পদ্ধতিগুলি কি কি? ক্লিয়ার? তাহলে আজকে আমরা আলোচনা করব ভারতীয় কৃষির প্রধান জলসেচ পদ্ধতিগুলি। ক্লিয়ার? তো শুরু করা যাক। এইভাবে যদি প্রশ্নটা আসে, তো তার জন্য আমরা কি ভূমিকা ব্যবহার করব? দেখো, আমরা এই প্রশ্নের জন্য ভূমিকা হিসেবে ব্যবহার করব ভারতীয় কৃষি ব্যবস্থায় বহু প্রাচীন কাল থেকেই জলসেচের প্রচলন হয়ে আসছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্স হিসেবে ব্যবহার করব ভারতীয় কৃষি ব্যবস্থায় বহু প্রাচীন কাল থেকেই জলসেচের প্রচলন হয়ে আসছে। ক্লিয়ার? প্রধানত এর পরের সেন্টেন্স হিসেবে আমরা এখানে জানাবো প্রধানত তিনটি পদ্ধতিতে ভারতীয় কৃষিতে জলসেচ করা হয়ে থাকে। তাহলে তিনটি পদ্ধতিতে ভারতীয় কৃষিতে জলসেচ করা হয়ে থাকে। ক্লিয়ার? আমরা ভূমিকা দিয়ে দিলাম। তিনটি পদ্ধতির কথা বললাম, তাই তিনটি পদ্ধতির নাম আমরা এখানে দিয়ে দেব 1, 2, 3 করে। প্রথম পদ্ধতি কূপ ও নলকূপ। তাহলে প্রথম যে পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে কূপ ও নলকূপ। দ্বিতীয় পদ্ধতি খালের মাধ্যমে জলসেচ, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে জলাশয়। আমরা মূল প্রশ্নে পৌঁছে গেলাম। পদ্ধতিগুলো এরপরে একটা একটা করে প্রতিটা পদ্ধতি আমরা আলাদাভাবে আলোচনা করব। তো প্রথমেই চলে আসব 1, কূপ ও নলকূপ। এক্ষেত্রে আমরা কি জানাবো, কূপ আর নলকূপ কি বা কিভাবে এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। ক্লিয়ার? তোমরা কূপও দেখেছো এবং নলকূপও নিশ্চয়ই দেখেছো। ভূগর্ভের জলকে অর্থাৎ ভূগর্ভস্থ জলকে কূপ বা নলকূপের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে বের করে এনে কোথায় নিয়ে আসা হচ্ছে? ভূপৃষ্ঠের উপরে নিয়ে এসে যে জলসেচ করা হয় তাকে বলা হয় কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ। ক্লিয়ার? তাহলে ভূগর্ভের জলকে কূপ নলকূপের সাহায্যে ভূপৃষ্ঠের উপরে তুলে এনে যে জলসেচ করা হয়ে থাকে তাকে বলা হয় কূপ বা নলকূপের মাধ্যমে জলসেচ। আশা করছি বিষয়টা বোঝা গেছে। এরপরে আমরা এই পদ্ধতিটা কোন জায়গাতে সবথেকে বেশি প্রয়োগ লক্ষ্য করা যায়, এই পদ্ধতিটার প্রয়োগ সবথেকে বেশি কোথায় লক্ষ্য করা যায় সেটা একবার দেখে নিই। তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাব, প্রয়োগ। কোথায় এটার প্রয়োগ সবথেকে বেশি হয়? দেখো, কূপ বা নলকূপ তৈরি করতে গেলে মাটির তলায় কূপের ক্ষেত্রে খনন করতে হয়, আর নলকূপের ক্ষেত্রে নলকে মাটির তলায় প্রবেশ করাতে হয়। তাহলে স্বাভাবিকভাবেই মাটিকে কেমন হতে হবে? অবশ্যই নরম হলে সহজ হবে। তাহলে কোথায় এই প্রয়োগটা বেশি দেখতে পাওয়া যাবে? নরম শিলা গঠিত অঞ্চলে
নরম শিলা গঠিত অঞ্চলে এই কূপ বা নলকূপের প্রচলন সবথেকে বেশি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এরপরে আমরা কয়েকটি অঞ্চলের নাম দিয়ে দেব যেখানে কূপ এবং নলকূপ সবথেকে বেশি পরিমাণে প্রচলিত রয়েছে। তাহলে প্রচলিত স্থান কোন কোন জায়গায় সবথেকে বেশি এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। নরম শিলা কোথায় পাওয়া যায়? উত্তর ভারতের নদী বিধৌত সমভূমি অঞ্চলে। ক্লিয়ার? তাহলে উত্তর ভারতের নদী বিধৌত সমভূমি অঞ্চলগুলো যে সমস্ত রাজ্যের মধ্যে পড়েছে প্রায় সমস্ত রাজ্যেই এই পদ্ধতিতে জলসেচ বেশি হয়ে থাকে। তাহলে নদী বিধৌত সমভূমি অঞ্চল যে সমস্ত জায়গার মধ্যে পড়েছে তার মধ্যে প্রধান পাচ্ছি উত্তরপ্রদেশ। তাহলে আমরা শুধু নামগুলো দিয়ে দেব। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ইত্যাদি। ক্লিয়ার? তাহলে আমরা প্রচলিত স্থানের নামগুলো দিয়ে দিলাম যেখানে কূপ ও নলকূপ সবথেকে বেশি ব্যবহৃত হয়। এরপরে আমরা যেহেতু এখানে দুটো বিষয় নিয়ে আমরা একসাথে আলোচনা করছি, কূপ এবং নলকূপ, এই দুটোর ক্ষেত্রেই এদের শ্রেণীবিভাগ পাওয়া যায়। অর্থাৎ কূপ দুই ধরনের হয়ে থাকে এবং নলকূপও দুই ধরনের হয়ে থাকে, কিন্তু আমরা পয়েন্ট করেছি একটা, তাই এখানে এসে আমরা শ্রেণীবিভাগটা দুটো পার্টে আলোচনা করব। কীরকম ভাব? তাহলে পয়েন্ট দেব কূপের শ্রেণীবিভাগ। কূপের শ্রেণীবিভাগ। ক্লিয়ার? কূপকে দুটি ভাগে ভাগ করা যায় বা দুই ধরনের কূপ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? দুই ধরনের কূপ দেখতে পাওয়া যায়। তাদের ক খ করে আমরা তাদের নামগুলো দিয়ে দেব। একটা হচ্ছে অস্থায়ী কূপ, অস্থায়ী কূপ, এবং খ স্থায়ী কূপ। এই অস্থায়ী কূপ কাকে বলে আর স্থায়ী কূপ কাকে বলে এটাও আমরা কিন্তু একটা বাক্যের মধ্যে জানিয়ে দেব। অস্থায়ী কূপ যে কূপের চারিদিক পাকা দ্বারা বাঁধানো নয়, অর্থাৎ যে সমস্ত কূপ পাকা বাঁধানো নয়, পাকা বাঁধানো নয় তাদের অস্থায়ী কূপ বলে। অর্থাৎ এটা দীর্ঘদিন স্থায়ী হয় না, কিছুদিন পরেই ওর থেকে জল উত্তোলন বন্ধ হয়ে যায়, মাটি ধসে ধসে ভর্তি হয়ে যায়। ক্লিয়ার? স্থায়ী কূপ কি? যে কূপগুলির পাকা দ্বারা বাঁধানো, পাকা বাঁধানো কূপকে স্থায়ী কূপ বলে। এই কূপ থেকে দীর্ঘদিন জল পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে আমরা এই জায়গাতেই কূপের অংশটিতেই আমরা জানিয়ে দেব ভারতে যে পরিমাণ জমিতে জলসেচ করা হয় তার মধ্যে কতটা অংশ জমিতে এই কূপের মাধ্যমে জলসেচ করা হয়। অর্থাৎ আমরা দিয়ে দেব পরিমাণ। পরিমাণ ভারতে যতটা সেচ সেবিত জমি রয়েছে বা সেচযুক্ত জমি রয়েছে, সেচ সেবিত বা সেচযুক্তও লিখতে পারো, সেবিত জমির 16% জমিতে এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখে নিই নলকূপের শ্রেণীবিভাগ। তাহলে এখানে পয়েন্ট দেব নলকূপের শ্রেণীবিভাগ। ক্লিয়ার? কূপের শ্রেণীবিভাগ আমরা দেখেছিলাম। নলকূপকেও দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এর ক্ষেত্রেও আমরা ক খ ব্যবহার করব। ক গভীর নলকূপ। গভীর
নলকূপ, খ অগভীর নলকূপ। ক্লিয়ার? গভীর নলকূপ কাকে বলবো তার সম্বন্ধে একটা সেন্টেন্স দিয়ে দেবো। যেমনভাবে আমরা স্থায়ী কূপ এবং অস্থায়ী কূপের দিয়েছি, ঠিক একই রকমভাবে ভূগর্ভের অনেক নিচ থেকে, ভূগর্ভের অনেক নিচ থেকে, অনেক গভীর থেকে যে নলকূপের মাধ্যমে জল তোলা হয় সেই নলকূপকে বলা হয় গভীর নলকূপ। ঠিক আছে? অগভীর, অগভীর তাহলে কাকে বলবো? ভূগর্ভের তুলনামূলকভাবে কম গভীরতাযুক্ত অঞ্চল থেকে, তাহলে ভূগর্ভের তুলনামূলকভাবে কম গভীরতাযুক্ত স্থান থেকে যে নলকূপের মাধ্যমে জল তোলা হয় সেই নলকূপকে বলা হয় অগভীর নলকূপ। ঠিক আছে? তুলনামূলকভাবে কম গভীরতাযুক্ত অঞ্চল থেকে যে নলকূপের সাহায্যে জল তোলা হয় তাকে বলা হয় অগভীর নলকূপ। এরপরে এখানেও আমরা যেটা ব্যবহার করব, কি ব্যবহার করব? পরিমাণ। ভারতে যে পরিমাণ জমিতে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে সেই পরিমাণ জমির মধ্যে কতটা জমিতে নলকূপের সাহায্যে জলসেচ করা হয় সেটা এবারে আমরা এখানে জানিয়ে দেব। 38% জমিতে নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখে নিই দ্বিতীয় জলসেচ পদ্ধতি। কি পদ্ধতি? চলে যাই খালের মাধ্যমে জলসেচ। খাল। কিভাবে এই পদ্ধতিতে জলসেচ করা হয়? নদী থেকে খাল কেটে জল নিয়ে গিয়ে, নদী থেকে খাল কেটে জল নিয়ে গিয়ে যে সেচ কাজ করা হয় তাকে খালের মাধ্যমে জলসেচ বলা হয়ে থাকে, বা তাকে বলা হয় খালের মাধ্যমে জলসেচ। নদী থেকে খাল কেটে জল নিয়ে গিয়ে যে সেচ কাজ করা হয় তাকে বলা হয় খালের মাধ্যমে জলসেচ। এই খালের মাধ্যমে জলসেচের প্রয়োগ কোথায় সব থেকে বেশি দেখা যায় সেটা আমরা একটু দেখে নিই। অর্থাৎ চলে যাই প্রয়োগ বলে একটা পয়েন্ট দিই। কোথায় সব থেকে বেশি প্রয়োগ? এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম নরম শিলা গঠিত অঞ্চলে। তাহলে এখানে কোথায় দেখতে পাওয়া যাবে সব থেকে বেশি? যেহেতু নদী থেকে খাল কেটে জল নিয়ে যাওয়া হয়, তাহলে যেখানে নদী আছে, তাহলে নদী বহুল অঞ্চলে এই পদ্ধতির জলসেচের প্রয়োগ সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাই আরেকটি পয়েন্ট, শ্রেণী বিভাগ। এই খালও আবার দুই ধরনের হয়ে থাকে। খাল দুই প্রকার। এখানে ক খ দিয়ে আমরা বর্ণনা দেব খুব ছোট করে। ক, নিত্যবহ খাল। নিত্যবহ খাল নামটা দেখেই বুঝতে পারছো, নিত্যবহ অর্থাৎ প্রতিদিন সেই খালে জল থাকবে, জল প্রবাহিত হয়। তাহলে এটাই বলবো যে খালে সারা বছর জল থাকে, সারা বছর জল থাকে। ক্লিয়ার? এবং সেই জলকে সেচ কাজে ব্যবহার করা হয়, সেচ কাজে ব্যবহার করা হয়, সেরূপ খালকেই বা সেই খালকেই নিত্যবহ খাল বলে। ক্লিয়ার? তাহলে যে সমস্ত খালে সারা বছর জল থাকে এবং সেই জলকে সেচ কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত খালকেই নিত্যবহ খাল বলে। আরেকটি খাল কি? প্লাবন খাল বা অনিত্যবহ খাল। তাহলে দুই ধরনের খাল, কোনো খালে সারা বছর জল থাকে, কোনো খালে সারা বছর জল থাকে না। পরের পয়েন্টে পরে যাচ্ছি, তার আগে দেখে নিই এই নিত্যবহ খাল আবার কোন কোন জায়গায় সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তাহলে এখানে আরেকটি নতুন পয়েন্ট আনি,
প্রচলিত স্থান, প্রচলিত স্থান অর্থাৎ কোন কোন জায়গায় এই নিত্যবহ খালের প্রচলন সবথেকে বেশি। দেখো, উত্তরপ্রদেশের গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল, গঙ্গা যমুনার দোয়াব নিশ্চয়ই জানো, দুটি নদীর মাঝের অঞ্চলকে দোয়াব বলা হয়। ক্লিয়ার? আর কোথায়? পশ্চিম পাঞ্জাব সমভূমিতে, পশ্চিম পাঞ্জাব সমভূমি। ক্লিয়ার? আর কোথায় দেখা যায়? আমাদের পশ্চিমবঙ্গের দামোদর নদী উপত্যকা, দামোদর নদী উপত্যকাতে এই নিত্যবহ খালের মাধ্যমে জলসেচ হয়ে থাকে। ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্ট, খ, প্লাবন খাল। প্লাবন খাল এর অপর নাম অনিত্যবহ খাল। প্লাবন শব্দের অর্থ কি? বন্যা। আর বন্যা কখন হয়? বর্ষাকালে। তাহলে বর্ষার জলে যে সমস্ত খাল প্লাবিত হয় তাদের প্লাবন খাল বলে। শুধু তাই না, বর্ষার জলে প্লাবিত হয় এবং অন্য ঋতুতে যে খালে কোনো জল থাকে না তাকে বলা হয় প্লাবন খাল। ক্লিয়ার? কেবলমাত্র বর্ষার জলে এই খাল প্লাবিত হয় এবং সেই সময় তাতে জল থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখে নিই এই প্লাবন খালের মাধ্যমে কোন কোন জায়গায় সব থেকে বেশি জলসেচ হয়ে থাকে। অর্থাৎ চলে যাই প্রচলিত স্থান। দেখো, উড়িষ্যার মহানদী, অন্ধ্রপ্রদেশের গোদাবরী, তামিলনাড়ুর কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে এই পদ্ধতিতে জলসেচ সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। এবারে দেখে নিই এই খালের মাধ্যমে জলসেচ আমাদের ভারতবর্ষে যত সেচ সেবিত জমি রয়েছে তার মধ্যে কতটা জমিতে হয়ে থাকে, অর্থাৎ পরিমাণ। ভারতের সেচ সেবিত অর্থাৎ যতটা পরিমাণ জমি বিভিন্ন রকমের সেচ কার্যের মাধ্যমে কৃষিকাজ হয়ে থাকে, সেই সমস্ত জমির মধ্যে 26% সেচ সেবিত জমির 26% এই খালের মাধ্যমে জলসেচ হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা দেখে নিই শেষ জলসেচ পদ্ধতি, জলাশয়ের মাধ্যমে জলসেচ। জলাশয়। ক্লিয়ার? আগে দেখে নিই জলাশয় তৈরি হয় কিভাবে। প্রাকৃতিক বা কৃত্রিম, দুটোভাবেই হতে পারে। প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সৃষ্ট ভূপৃষ্ঠের নিচু স্থানে, তাহলে প্রাকৃতিক বা কৃত্রিম যে কোনোভাবেই ভূপৃষ্ঠের যে নিচু স্থান তৈরি হয় সেই নিচু স্থানে জল সঞ্চিত হয়ে জলাশয় গড়ে ওঠে। সেই নিচু স্থানে জল সঞ্চিত হয়ে জলাশয় গড়ে ওঠে। এই জলাশয় থেকে যখন কৃষিকার্যে জলসেচ করা হয় তখন তাকে বলা হয় জলাশয়ের মাধ্যমে জলসেচ। ক্লিয়ার? এই জলাশয় থেকে যখন কৃষিক্ষেত্রে জলসেচ করা হয় তখন তাকে বলা হয় জলাশয়ের মাধ্যমে জলসেচ। এই পদ্ধতির প্রয়োগ সবথেকে বেশি কোথায় দেখা যায়? তাহলে চলে যাই পরের পয়েন্টে, প্রয়োগ। আমরা আগের দুটোর ক্ষেত্রেও প্রয়োগ দেখেছি,
নরম শিলা, নদী বহুল অঞ্চলে। জলাশয় তৈরি হতে গেলে কি করতে হবে? জলকে চুইয়ে ভূগর্ভে চলে যাওয়া চলবে না। তাহলে যেখানে জল চুইয়ে সহজে ভূগর্ভে যেতে পারবে না সেই জায়গার ভূমিরূপ শিলার প্রকৃতি কেমন হতে হবে? অবশ্যই সেটাকে হতে হবে কঠিন এবং অপ্রবেশ্য। তাহলে কোথায় এই পদ্ধতির প্রয়োগ সব থেকে বেশি দেখা যায়? কঠিন অপ্রবেশ্য শিলাযুক্ত অঞ্চলে এই জলাশয়ের মাধ্যমে জলসেচ সব থেকে বেশি হয়ে থাকে। ক্লিয়ার? এরপর দেখে নিই প্রচলিত স্থান, অর্থাৎ কোন কোন জায়গায় এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। প্রচলিত স্থান আমরা আগেই দেখেছি কঠিন অপ্রবেশ্য শিলাযুক্ত অঞ্চলে। তাহলে কঠিন অপ্রবেশ্য শিলা কোথায় রয়েছে? দাক্ষিণাত্য মালভূমি। তাই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশে এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। যেমন বলে কয়েকটি জায়গার নাম আমরা উল্লেখ করে দেব। মহারাষ্ট্র, তামিলনাড়ু, প্রভৃতি স্থান। ক্লিয়ার? এর সঙ্গে আমরা প্যারাগ্রাফ করে আর একটা বিষয় জানিয়ে দেব। প্রধানত এই জায়গাগুলো ছাড়াও আরও কিছু কিছু জায়গায় এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। অর্থাৎ প্রধানত এই অঞ্চলগুলি ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা প্রভৃতি অঞ্চলেও যথেষ্ট পরিমাণে জলাশয় পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই পরিমাণ। এই পদ্ধতিতে জলসেচ কতটা পরিমাণে হয়ে থাকে? ভারতের সেচ সেবিত জমির 8% জমিতে 8% জমিতে এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। ক্লিয়ার? আশা করছি পুরো প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। অসুবিধা নিশ্চয়ই কিছু নেই। আজকের ক্লাস এ পর্যন্তই।